ও মাই গড, চলুন বন্ধুরা, আজকে কিন্তু ময়দান সিনেমাটার অফিসিয়াল ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। ট্রেলারটার রিয়াকশন করব, তার সাথে কোয়েল মল্লিক টলিউড ইন্ডাস্ট্রির কুইন, তার কিন্তু দুটো সিনেমা আসতে রয়েছে। সেই দুটো সিনেমার এক্সক্লুসিভ কয়েকটা আপডেটস আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। প্রথমে যদি ময়দান সিনেমাটা নিয়ে বলি, এই সিনেমাটা নিয়ে আপনারা ভাবুন, এই সিনেমাটার যখন টিজার রিলিজ করেছিল, যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ছিল। কারণ ফুটবল নিয়ে আমরা এর আগে বায়োগ্রাফি প্রচুর মানে মেনলি এমএস ধোনি হওয়ার পরে আমরা মনে হয় প্রচুর বায়োগ্রাফিক্যাল ফিল্ম, স্পোর্টস ড্রামা ফিল্ম আমাদের হিন্দি বা আমাদের বাংলা তো বেশ কয়েকটা দেখেছিলাম। কিন্তু আমরা যদি বাংলার কথা বলি, অবভিয়াসলি দেবের গোলন্দাজ তো রয়েছে, বড় বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম বলা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে অজয় দেবগনের ওই সিনেমাটা, মানে মেনলি যে ময়দান সিনেমাটা, এই সিনেমা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, এবং এর টিজার বলুন বা এর যে অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল দুর্দান্ত হয়েছিল। কিন্তু গত বছর থেকে বারবার করে পোস্টপন হতে 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 সিনেমাটা কিন্তু এবছর সিনেমাটা ঈদে রিলিজ করছে। আমার মনে হয় যে একটা উইন্ডো খুঁজছিল তারা, ফাঁকা একটা উইন্ডো, কিন্তু গত বছর লাইন আপ এত বড় ছিল হিন্দি সিনেমার ক্ষেত্রে, এই সিনেমাটা যেন পিছিয়ে যাচ্ছিল। যদি এটা বানি কাপুর ডিরেক্ট করছেন, এই বানি কাপুর প্রডিউস করছেন, ডিরেক্টেড বাই অমিত শর্মা, জিও স্টুডিওজ এর কাজ, তো অবভিয়াসলি তারা একটা ফাঁকা উইন্ডো, ভালো একটা উইন্ডো খুঁজছিলেন, তো অকেশনাল তারা রিলিজ করছেন ঈদে। তো আমার মনে হয় বাংলা সিনেমার ক্ষেত্রে চাপের কোনো কিছু জায়গা নেই। বাংলা সিনেমা যেটা আসছে, আমাদের মির্জা আসছে, মির্জার কিন্তু আলাদা একটা ফ্যান ক্লাব রয়েছে। কমার্শিয়াল সিনেমা, মাস কমার্শিয়াল সিনেমা, মেইন স্ট্রিম সিনেমা, তার আলাদা ফ্যান ক্লাব রয়েছে, সেটা আলাদা ভালোভাবেই চলবে সিনেমাটা। তবে অবভিয়াসলি ময়দানের কিন্তু আলাদা দর্শক রয়েছেন, তারা কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখবেন। এবং এই ট্রেলারটা দেখার পর বলতেই হয়, অবভিয়াসলি ট্রেলারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমাকে ট্রেলারটা দারুণ লেগেছে। লুক অ্যান্ড ফিল বলুন, মেনলি 1952 1962 অব্দি 10 বছর সময় সৈয়দ আব্দুল রহিমের, তিনি যে আমাদের গোটা ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে তার যে ভূমিকা আর কি, তিনি ইন্ডিয়ান ফুটবলকে গোল্ডেন পিরিয়ড বলা হয় সময়টা। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়ারদেরকে খুঁজে এনে তাদেরকে আমাদের ভারতীয় টিমে খেলিয়ে আর কি, মানে বলা যেতে পারে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে সেভাবে বড় নজরে কিন্তু দেখা হতো না। ভারতবাসীকে সারা পৃথিবীর কাছে চেনানোর জন্য, ফুটবলের মাধ্যমে চেনানোর জন্য কিন্তু অবভিয়াসলি অবদান রয়েছে। তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং মেনলি অজয় দেবগন ক্যারেক্টারটা প্লে করবেন, তার শয়তান সিনেমাটা আসছে আগামীকাল রিলিজ। তো আমার মনে হয় তার কাজ, অবভিয়াসলি সে যখন স্ক্রিপ্ট চয়েস করে নিজে কিন্তু 100% দেওয়ার চেষ্টা করেন। তো এই সিনেমাটা তো অবভিয়াসলি পোস্টপন হতে হতে এতদিন পর রিলিজ করছে, এবং এর ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লেগেছে। সেই সময়ের যে ছাপ, যেভাবে এখানে মুভমেন্টগুলোকে দেখানো হয়েছে, প্রিয়ামণির ক্যারেক্টারটা রয়েছে, গজরাজ রাও রয়েছেন, রুদ্রনীল রয়েছে আমাদের, তো অবভিয়াসলি বাংলার পোর্শন তো অবভিয়াসলি রয়েছে। তো আমার মনে হয় ট্রেলারটা কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু ট্রেলারটাকে এনজয় করেছি, এবং তার সাথে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, এবং ইমোশনালি আমরা কিন্তু কানেক্ট করতে পারছি না, মানে আমরা যে ফুটবল ভালোবাসি যারা ভারতীয়রা, তারা কিন্তু কানেক্ট করবে, জার্নিটার সাথে কিন্তু কানেক্ট করবে। এবং আমার মনে হয় যে অবভিয়াসলি আমরা যখন হলে দেখবো গোটা সিনেমাটা, যেহেতু এটা একটা মেনলি বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম, তো অবভিয়াসলি এই সিনেমাটা কিন্তু একটা বড় সিনেমা হবে, 2.5 ঘন্টা তার উপর সিনেমাটা হবে। দর্শক যদি কানেক্ট করতে পারে তাহলে কিন্তু সিনেমাটা লং রানিং ভালো বিজনেস করবে। আমার মনে হয় যে সিনেমাটা অবভিয়াসলি ভালো হবে। আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। আচ্ছা, এই সিনেমাটার মিউজিক দিয়েছেন কিন্তু AR রহমান, তো অবভিয়াসলি আমার মনে হয় মিউজিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মিউজিক তো ভালো হবেই। আর অন্যদিকে এই সিনেমাটা মেনলি আমার মনে হয় যে দর্শকদের কিন্তু গুজবাম্পস দিয়ে দেওয়ার মতো মুহূর্ত রয়েছে, ট্রেলারের মধ্যেও রয়েছে, এবং হলে যখন দর্শকরা দেখবেন, দর্শকদের কিন্তু ওই মুভমেন্টগুলো তারা কিন্তু ফিল করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে সিনেমাটা। সেই টাকা খরচ কিন্তু করা হয়েছে, যে আমরা দেখে বুঝতে পারছি সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু দুর্দান্ত। বৃষ্টির মধ্যেও একটা সিন দেখুন, বা টোটালি যেভাবে এখানে ডায়লগগুলোকে সাজানো হয়েছে ট্রেলারের মধ্যে, আমরা বুঝতে পারছি সিনেমাটা একটা বড় স্কেলে কিন্তু তৈরি করা হয়েছে। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে, অবভিয়াসলি বড় স্ক্রিনে সিনেমাটা দেখবো, তারপর কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করবো। আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে। এবারে সেকেন্ড আপডেটস নিয়ে যদি কথা বলি, কোয়েল মল্লিকের জন্য কিন্তু এ বছরটা একটা বড় বছর হতে চলেছে, কারণ এবছর কোয়েল মল্লিকের দুটো সিনেমা কিন্তু রিলিজ করছে। হ্যাঁ, অফিসিয়ালি অবভিয়াসলি সিনেমা দুটো কিন্তু এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। মাসি সিরিজের 3 নম্বর সিনেমা আসবে, মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে কিন্তু সিনেমাটা তৈরি হচ্ছে, একটি খুনের সন্ধানে মিতিন। এবারে কিন্তু আমি এর আগে আপডেটস দিয়েছিলাম, এক্সক্লুসিভ আপডেটস দিয়েছিলাম, আপনার সাথে শেয়ার করেছিলাম। এবারে কিন্তু আমি মেনলি লেটেস্ট যে আপডেটস গুলো আসছে সেগুলো আপনার সাথে শেয়ার করছি, কারণ আমার মনে হয় কোয়েল মল্লিকের বেশ কয়েকজন ফ্যান, আমার সাবস্ক্রাইবার, তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাকে মেসেজ করেন কোয়েল মল্লিক নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এবং অবভিয়াসলি কোয়েল মল্লিক নিয়ে ভিডিও আমি তৈরি করব, কারণ আমার মনে হয় কোয়েল মল্লিক যে ধরনের সিনেমা করছেন রিসেন্ট টাইমে, আমরা দেখতে পাচ্ছি তাকে বিভিন্ন চরিত্রের ক্ষেত্রে। কারণ আপনি দেখুন দুটো ছবি আসছে, মিতিন মাসি অবভিয়াসলি তার হিট সিরিজ, একটা ফ্যামিলি অডিয়েন্স কানেক্ট করতে পারে, তো মিতিন মাসি আসছে, মিতিন মাসি থার্ড গল্প আর কি, এটা মেনলি 18+ অ্যাবভ
আগের সিনেমাগুলো বড়দের জন্য ছিল, কিন্তু এই যে সিনেমার যে গল্পটা মেইনলি মেঘের পরে মেঘ, এটা কিন্তু বড়দের কথা ভেবে, বড়দের জন্য, কিন্তু খুন রয়েছে তার সাথে, আহ প্রেমিক প্রেমিকার সম্পর্ক, ফ্যামিলির কিছু অঘটন, পরকীয়া, সমস্ত কিন্তু মিলিয়ে গল্পটা তৈরি করা হয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু বড় একটা বড় সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবেন তারা, এবং যারা এতদিন ধরে বলতেন যে মিতিন মাসির গল্পগুলো মেইনলি সেরকম স্ট্রং নয়, তারা কিন্তু গল্পটার সাথে কানেক্ট করতে পারবে। আমি কিন্তু গল্পটা পড়েছি এবং বেশ ভালো গল্প। যাই হোক, এই সিনেমাটা যদি কথা বলি, এখানে আমরা লুকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অরিন্দম শীল। অরিন্দম শীল কিন্তু লুক, মানে মিতিন মাসির যে লুক আর কি, সেখানে কিছু কিছু পরিবর্তন করছেন। পরিবর্তন বলতে মেনলি চশমার ফ্রেমটা আরো বড় করা হচ্ছে, মিতিন মাসির চশমাটা চেঞ্জ করা হচ্ছে। অন্যদিকে যদি আমরা দেখি যে এখানে যে সাজ পোশাক আর কি, সে যতটা ঘরোয়া, তার সাথে কিন্তু সে বাইরে ডায়নামিক লেডি বলা যেতেই পারে। অবভিয়াসলি তাকে দেখলে কিন্তু অবভিয়াসলি উল্টো দিকের যে মানুষ থাকে তারা কিন্তু সোজা হয়ে দাঁড়ায়, এবং তারা কিন্তু মানে মিতিন মাসির চোখে চোখ রেখে কিন্তু সবসময় কথা বলতে সাহস পায় না। সেই দিকটা কিন্তু ফোকাস রাখা জরুরি আর কি, সেটা কিন্তু পরিচালক ফোকাস রাখছেন। অন্যদিকে যদি কোয়েল মল্লিকের কথা বলি, কোয়েল মল্লিক নিজে জানিয়েছেন যে এই ধরনের সাহসী ক্যারেক্টার করার জন্য একটা বুকে দম চাই, এবং সেটা কিন্তু তার রয়েছে। আগেও সে করেছে বহুবার, এবারও কিন্তু সে পুরো ফাটিয়ে অভিনয় করছে আর কি, অভিনয় করবে। এবার অরিন্দম সে যদি কথা বলি, তিনি কিন্তু লুকের দিক থেকে, লুক অ্যান্ড ফিল যাতে সিনেমাটা আরো ভালো হয় আগের দুটোর থেকে, সেদিকে গুরুত্ব রাখছেন। সুরিন্দ্র ফিল্মসের সিনেমা, তো এখানে কিন্তু যে ক্যারেক্টারটা রয়েছে, একটা গায়িকার একটা ক্যারেক্টার রয়েছে আর কি। গায়িকা রিনার চরিত্রে কিন্তু আমরা এখানে মধুরিমা বসাককে দেখতে পাচ্ছি। এখানে দুটো লুক তার থাকবে, একটা ঘরোয়া সাজে দেশীয় পোশাকে থাকবে, অন্যদিকে রক কনসার্টের লুকও কিন্তু আমরা তাকে দেখতে পারবো। অন্যদিকে কনিনিকা বন্দ্যোপাধ্যায়, তার লুকটার মধ্যে কিন্তু গল্পের অনেক কিছু ধরা রয়েছে, তো তার লুকটা এখনো পর্যন্ত রিভিল করা হয়নি। তবে এখানে যারা রয়েছেন অন্যান্য ক্যারেক্টারে, শুভ্রজিৎ বলুন, অন্যদিকে আমরা গৌরবকে দেখতে পারবো, এখানে সাহেব রয়েছেন, অনুষ্কা ম্যাডাম রয়েছেন। তো সবার ক্যারেক্টারগুলোকেই কিন্তু তারা অন্য রকমভাবে ডিজাইন করার চেষ্টা করছে, যাতে এই সিনেমাটা একটা বড় স্কেলে, বড় অডিয়েন্সের কাছে যেন পৌঁছে যায়। আমি কিন্তু মিথিন মাসের জন্য আবারও এক্সাইটেড হয়ে রয়েছি, যদিও আমার সেকেন্ড পার্টটা সেরকম আহামরি কিছু লাগেনি। এবার যদি সোনার কেল্লায় জখের ধন, এই সিনেমাটা নিয়ে আমার সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড। মিথিন মাসির থেকেও আমি এই সিনেমাটা নিয়ে বেশি পরিমাণে এক্সাইটেড, কারণ সায়ন্তন ঘোষালের এর আগের যে দুটো পর্ব ছিল জখের ধনের, সেটা কিন্তু ভালো লেগেছিল। তো এবারে থার্ড যে পার্ট সোনার কেল্লায় জখের ধন, রাজস্থানে শুটিং হচ্ছে, 12 দিনের শুটিং শিডিউল ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে, কোয়েল মল্লিক শেয়ার করেছেন। এরপর কলকাতায় যে শুট রয়েছে আর কি, সেটাও কমপ্লিট। সেটা হলো লক্ষ্মী পুজোর একটা সিকোয়েন্স মেবি রয়েছে কলকাতা, সেটা শুটিং হয়ে গেছে। তো এখানেও কিন্তু চমক রয়েছে, বড় বড় কয়েকটা চমক রয়েছে, এবং গৌরব পরমব্রতকে আমরা দেখতে পেয়েছিলাম রাজস্থানে। তো ওই সিনেমাটা আমি কিন্তু কয়েকটা লুক শেয়ার করছি আপনাদের সাথে, লুকগুলো আপনারা দেখতে পারেন। তো অবভিয়াসলি আমার মনে হয় যে সোনার কেল্লায় জখের ধন অবভিয়াসলি আবার সোনার কেল্লা, এবং সেখানে এবারে রহস্য কিভাবে ঘনীভূত হয়, এবং সায়ন্তন ঘোষাল অবভিয়াসলি ভালো ডিরেক্টর। দেখার অপেক্ষায় যে এই সিনেমাটা বড় স্কেলে যখন রিলিজ করা হবে, বড়ভাবে যখন রিলিজ করা হবে, তখন সিনেমাটা কিরকম ধরনের বিজনেস করবে এবং দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন থাকে। কারণ আগের দুটো পর্ব অবভিয়াসলি দর্শক কিন্তু এনজয় করেছিলেন, আমার মনে হয় এই পর্বটাও কিন্তু এনজয় করবেন। আমি কিন্তু এক্সাইটেড হয়েছি কোয়েল মল্লিকের দুটো সিনেমার জন্য। আপনারা জানাবেন ময়দানের ট্রেলার আপনাদের কেমন লেগেছে, অন্যদিকে কোয়েল মল্লিকের দুটো ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।